জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। আসসালামু আলাইকুম এবং আদাব। বাংলাদেশের দুপুর ৩টা সাড়ে ৩টার দিকে প্লেনে চীনের পথে যাত্রা শুরু করার কথা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি এমন একটা সময়ে যাচ্ছেন যখন বাংলাদেশে আমেরিকান একটি বাণিজ্য দল সফর করছে, এবং যেহেতু ধারণা করা হয় যে বর্তমান সরকারের মধ্যে আমেরিকান সরকারের সবচেয়ে বিশ্বস্ত লোকটি হলেন ডক্টর খলিল, তাই স্বভাবতই প্রশ্ন জাগে, যখন আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে সমালোচনা হচ্ছে এবং মার্কিন বাণিজ্য দলটি সফর করছে, সে সময় ডক্টর খলিল দেশে না থেকে কেন চায়না যাচ্ছে, কি এমন জরুরি কাজ, এটি নিয়ে কথা হচ্ছে। যদিও আজকে সকালে ডক্টর খলিল এই মার্কিন বাণিজ্য দলটির সাথে সাক্ষাৎ করেছেন, কিন্তু আমাকে একটি সূত্র জানিয়েছে যে এই সফরকালীন পুরোটা সময় ডক্টর খলিল বাংলাদেশে থাকতে চেয়েছিলেন এবং এই বাণিজ্য দলটির সাথে বিভিন্ন সময় ইন্টারঅ্যাক্ট করতে চেয়েছিলেন, কিন্তু তার অনেকটা তিনি কেন যাচ্ছেন চায়নায় সেই প্রসঙ্গে বিস্তারিত না বলে বরং বলি যে চায়নায় গিয়ে তিনি কি কি আশা করছেন। চীনে তিনি কয়েকটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন, তার মধ্যে আহ, একটা হলো যে তিনি, আপনারা জানেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো চীনের কাছে তিনি এই পদে সমর্থন চাইবেন। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান 17ই ফেব্রুয়ারি দায়িত্ব নেবার পর থেকে এখনো কোনো বিদেশ সফরে যাননি। তার বিদেশ সফর নিয়ে নানান আলোচনা চলছে এবং প্রথমে ধারণা করা হয়েছিল যে তিনি ওমরা করতে সৌদি আরব যাবেন, তারপরে তিনি ভারত দিয়েই তার বিশ্ব সফর শুরু করবেন। কিন্তু এখন এই ডক্টর খলিল চীনে যাচ্ছে, সম্ভবত তারেক রহমানের প্রথম বিদেশ সফরটি হতে যাচ্ছে চীন, এটি নিয়েই চীনের সরকারের সাথে তিনি আলাপ করবেন। এছাড়াও চায়নার কাছে তারা আরো কিছু সহায়তা চাইবেন, যেমন জ্বালানি নিরাপত্তায় সহায়তা চাইবেন। চীন বাংলাদেশের অন্যতম ডেভেলপমেন্ট পার্টনার, বিভিন্ন প্রকল্পে তারা অর্থায়ন করে থাকে, সেই জায়গাটায় সহায়তা চাইবেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তিস্তা বাঁধ নিয়ে একটা মহাপরিকল্পনার কথা চীন অনেকদিন ধরে বলে আসছে, সেটি নিয়েও আলোচনা হবে। নিত্য প্রয়োজনীয় অনেক পণ্য আমরা চীন থেকে বাংলাদেশে আমদানি করে থাকি, সেই বিষয়ে কথা বলা হবে। এবং বাংলাদেশের বিভিন্ন বন্দর ব্যবস্থাপনায় কিভাবে চীনকে আরো সম্পৃক্ত করা যায়, কোন কোন বন্দর ব্যবস্থাপনা চীনকে দেবে, এটি নিয়ে একটি আলোচনা হবার কথা রয়েছে। এদিকে 7ই মে রাত্রে তিনি ফিরবেন। 7ই মে রাত্রে ফিরে তিনি এই যে আমেরিকার যে বাণিজ্য দলটি বর্তমানে সফর করছেন তাদের সাথে একটি ডিনারে অংশগ্রহণ করবেন। যেটি বলছিলাম যে ডক্টর খলিল চেয়েছিলেন যে এই আমেরিকান ট্রেড টিমটার সাথে পুরোটা সময় বাংলাদেশে থেকে বিভিন্ন সময় ইন্টারঅ্যাক্ট করতে, কিন্তু সেটা আর হচ্ছে না। এটা নিয়ে তার ভেতরে এক ধরনের দুঃখ কাজ করছে। তিনি ঘনিষ্ঠ জনকে বলেছেন যে আমি কি শুধুমাত্র ডিনার করার জন্যই বাংলাদেশে আসব। চীন সফরে যাচ্ছেন সেটি নিয়ে আলোচনা হচ্ছে। আজকে তিনি সাংবাদিকদের সাথে কথাও বলেছেন। কিন্তু আপনাদের মনে আছে যে 7 থেকে 9 এপ্রিল ডক্টর খলিল এবং পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির তারা কিন্তু ভারত সফর করেছিলেন এবং সেখান থেকে তারা মরিশাস গিয়েছিলেন। সেই সময়ে ভারত সফরে বাংলাদেশের পক্ষ থেকে বিশাল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশাল বিবৃতি দিয়ে অনেক কিছু দাবি করা হয়েছিল, যার অধিকাংশই সত্য ছিল না, কিন্তু ভারতের পক্ষ থেকে 4-5 লাইনের একটা বিবৃতি দেওয়া হয়েছিল এই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সফরের উপর। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডক্টর খলিল যেদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে মিটিং করে, সেই দিনই বাংলাদেশের সংসদে এই সন্ত্রাস দমন আইনের অধ্যাদেশটাকে আইনে রূপান্তরিত করা হয়, যার অধীনে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই বিষয়টি ভারতের পক্ষ থেকে ভালোভাবে নেওয়া হয়নি, এবং বিশেষ করে এই সফরের সময়ই এই ঘটনাটা ঘটানোর মধ্য দিয়ে বাংলাদেশ কি বার্তা দিয়েছিল ভারতের কাছে, সেটি নিয়ে কিন্তু অনেক বিশ্লেষক বিভিন্ন মতামত রেখেছেন। সেই ভারত সফর কি
ব্যর্থ হয়েছিল, আমরা কিন্তু তখনও ইন্ডিকেট করেছিলাম যে সফরটি তার কাঙ্ক্ষিত ফল লাভে ব্যর্থ হয়েছে। কিন্তু তখন তিনি বলেছিলেন যে তিনি মে মাসে আবার 4 সপ্তাহ পরে মে মাসে আবার ভারতে যাবেন এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বিষয়ে আলাপ করবেন। সেই হিসাবে 10ই মের মধ্যে তার আবার ভারতে যাওয়ার কথা। কিন্তু এখন তিনি 7ই মে চীনে ফিরে আসার পরে এখন পর্যন্ত তার সফরসূচিতে 10ই মে ভারতে যাবার কোনো কিছু নেই। তার মানে কি, ভারতের সাথে সম্পর্কটা কোন দিকে যাচ্ছে? চীনের সাথে এই ঘনিষ্ঠতাকে আমেরিকা কিভাবে দেখছে? কারণ বাংলাদেশে যে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এসেছেন, তার অন্যতম অ্যাসাইনমেন্ট হলো যে বাংলাদেশের সাথে চীনের ঘনিষ্ঠতাটাকে কমিয়ে আনা। কিন্তু ডে বাই ডে দেখা যাচ্ছে যে চীনের সাথে ঘনিষ্ঠতা বেড়েই চলেছে। এদিকে বাংলাদেশের একটি ব্যবসায়ী দল, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, তারা আমেরিকা সফর করছে এবং তাদের সাথে এক মিটিংয়ে আমেরিকার যে সাউথ এশিয়ান বেল্টের যিনি অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি পল কাপুর, তিনি তাদের সাথে মিটিংয়ে বলেছেন যে আগামী দিনে ইন্দো প্যাসিফিক রিজনের কৌশল নির্ধারণ করবে আমেরিকা এবং বাংলাদেশ। তো এই কথা বলার মধ্য দিয়ে ইন্দো প্যাসিফিক রিজনে তো আরো বড় বড় প্লেয়ার আছে, অস্ট্রেলিয়া আছে, জাপান আছে, ভারত আছে। তো এইসব দেশকে বাদ দিয়ে আগামী দিনে কিভাবে বাংলাদেশ এবং আমেরিকা স্ট্র্যাটেজি নির্ধারণ করবে, এটি নিয়ে কিন্তু অলরেডি আলোচনা শুরু হয়েছে। এর মধ্য দিয়ে কি বাংলাদেশকে একটু মলম দেওয়া হলো কিনা নাকি, কারণ এটা মোটামুটি একটা অবাস্তব ও ভিত্তিহীন কথা। এদিকে আজকে সকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাথে মিটিং করার পরে ডক্টর খলিল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি বিশেষ করে যে গতকাল যে বাংলা বা পশ্চিমবঙ্গ রাজ্যের যে নির্বাচনী ফলাফলটি ঘোষিত হলো, সেই প্রেক্ষিতে তিনি কিন্তু কিছু কথা বলেছেন এবং পশ্চিমবঙ্গে বিজেপির এই জয়লাভে বাংলাদেশ সরকারকে বেশ কিছুটা নার্ভাস মনে হচ্ছে এবং ডক্টর খলিল বলেছেন যে যদি পুশ ইন শুরু হয়ে যায়, যে অনেকেই আশঙ্কা করছেন যে সীমান্ত দিয়ে অনেক অনেককে বাংলাদেশি বলে, সে বাংলাদেশি হোক বা না হোক, বাংলাদেশি পুশ ইন করার একটা ঘটনা ঘটতে পারে এবং তখন বলেছেন ডক্টর খলিল যে বাংলাদেশও বসে থাকবে না। কিন্তু এই মুহূর্তে বিএনপির সরকারের বিভিন্ন নেতৃবৃন্দ বা মন্ত্রীদের কথাবার্তায় এই নার্ভাসনেসটা ফুটে উঠেছে। তো এখন অবস্থা দৃষ্টে বোঝা যাচ্ছে যে একদিকে চীনের দিকে ঝুঁকছে, জামাতও চীনের দিকে ঝুঁকছে, আবার ভারতের সাথে একটা সূক্ষ্ম দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। এরই মধ্যে গতকাল ভারতের হাইকমিশনার, যিনি বাংলাদেশে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, প্রণয় ভার্মা, তিনি গতকাল ডক্টর খলিলের সাথে বিদায়ী সাক্ষাৎকার করেছেন এবং তিনি কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ ছেড়ে চলে যাবেন এবং তার জায়গায় নতুন ভারতীয় হাইকমিশনার আসবে। ডক্টর খলিল যে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে ভারতের সমর্থন কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয় এবং কূটনৈতিক খেলা কিন্তু জমে উঠেছে। একদিকে আমেরিকার সাথে দালালি, আর একদিকে আমেরিকার শত্রু চীনের সাথে ঘনিষ্ঠতা, ভারতের কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় আসা এবং এখন ভারতের সাথে দূরত্ব তৈরি করা, সব মিলিয়ে বিএনপি সরকারের ভবিষ্যৎ কোন দিকে যাবে এটি দেখবার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এর মধ্যে জেনে গেছেন যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন হয়েছে এপ্রিলে, সেটির ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং আমরা দেখতে পেলাম যে ভারতীয় জনতা পার্টি 206টি আসন পেয়েছে, যেটা মোট ভোটের এখনো পর্যন্ত ফলাফল অনুযায়ী সেটা হচ্ছে 45.80% ভোট পেয়েছে এবং এতদিন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিলেন তারা ভোট পেয়েছে 40.85% শতকরা হারে। আমি ভারতের রাজনীতির বিষয়াদি একটা গণতান্ত্রিক মানে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সেটা নিশ্চয়ই ফলো করি, দেখি, বিশ্লেষণ করি,
যেটা সারা পৃথিবীর অন্যান্য দেশের রাজনীতিকে ফলো করি, কিন্তু ভারতীয় রাজনীতিতে হস্তক্ষেপ বা তাদের ব্যাপারে কোনো ধরনের মন্তব্য বা ভারতীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মন্তব্য, এগুলো আসলে আমার উদ্দেশ্য নয়, করিও না। 2024 সালের 5ই আগস্টের পর আমি জীবনের প্রথমবারের মতো কিন্তু ভারতে যাই হচ্ছে এই 5ই আগস্টেরই পর। ইংল্যান্ড থেকে আমার মার, অনেকেই জানে যে আমার মার চিকিৎসা চলছিল, সেই চিকিৎসা শেষে একটা পর্যায়ে চেন্নাই থেকে আমার কলকাতাতে প্রথম যাওয়া হয়। তো গত 2 বছর ধরে এই পশ্চিমবঙ্গের সাথে আমার একটা ভীষণ হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়েছে। কলকাতার লেখক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, চলচ্চিত্রকার, অভিনয় শিল্পী, গায়ক, গায়িকা, ভিন্ন জনরার মানুষের সাথে আমার সম্পর্ক হয়েছে, পরিচিত হয়েছি। এবং বলা যেতে পারে পশ্চিমবঙ্গর সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষক, বুদ্ধিজীবী, ছাত্র, রাজনীতিবিদ, বিভিন্ন জনরার মানুষের সাথে আমার এই গত 2-2.5 বছরে বলবো ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। তাদের কথা বুঝবার, তারাও আমার কথা শুনবার, এই ধরনের এক ধরনের মিথস্ক্রিয়া আমাদের মধ্যে আদান প্রদান হচ্ছে। ভারতের বিভিন্ন অঞ্চলে যখনই গেছি, বিভিন্ন স্টেশনে, রাস্তায়, পথে ঘাটে, কফি শপে, সেখানে আমার ভক্তদের পেয়েছি, আমার অনুরাগীদের পেয়েছি। এটা আমার জন্য অনেক বিশাল পাওয়া। আমার মতো একজন অভাজনের ভক্ত এই ভারতবর্ষে রয়েছে, পশ্চিমবঙ্গে, সেটি আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এই ভালোবাসাটুকু আমি পেয়েছি নানান রকম করে। তো সেই জায়গা থেকে আমি বলি যে ভারতের এই রাজনীতি, ভারতের চিন্তা, তাদের কালচার, এগুলোর দিকে বরাবরই আমার নজর ছিল বটে। তো কিছুদিন আগে আমি লক্ষ্য করেছি যে সাবেক যে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, তার ভাইপো অভিষেক ব্যানার্জি, ছেলেটিকে আমার কিন্তু খুব স্মার্ট মনে হতো যে সবাই বলতো যে খুব স্মার্টলি কথা বলে, পরবর্তী মুখ্যমন্ত্রী মনে হয় তিনিই হবেন। খুবই তার ফিউচারে কথা বলতেন এবং তার বেশ কিছু বক্তব্য শুনেছি দুর্দান্ত। কিন্তু ছেলেটি গত 2-3 সপ্তাহ আগে বা গত মাসে ধুম করে বলে ফেললো যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি 1.5 বছর ধরে ভারতে কিভাবে আছেন, শরণার্থী হিসেবে নাকি অনুপ্রবেশকারী, এই কথা বলে অভিষেক একটা বক্তব্য দিয়েছে, যেটা ভীষণ অবাক করবার মতো একটা ব্যাপার। অভিষেককে অনেকেই বলে থাকেন যে খুবই বুদ্ধিমান রাজনীতিবিদ, চৌকস রাজনীতিবিদ হতে যাচ্ছেন বয়স কম হলেও। আমি খুব অবাক হয়েছি। কেন অবাক হয়েছি? যে ভারতের যতগুলো রাজনৈতিক দল রয়েছে মেইন স্ট্রিমের, তারা প্রত্যেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতে ওয়েলকাম জানিয়েছেন। আপনারা জানেন যে 5ই আগস্টে মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি নিরাপদ জায়গাতে সরিয়ে নেয় বাংলাদেশে একটি বৃহৎ জঙ্গি আক্রমণের প্রেক্ষিতে। যাই হোক, অভিষেক সম্ভবত পশ্চিমবঙ্গের মানুষের পালস ধরতে পারেনি। এই যে বললাম যে পশ্চিমবঙ্গের মানুষের সাথে আমার একটা হৃদ্যতা তৈরি হয়েছে বিভিন্ন জনরার, কেন বলেছি এই কথাটা? প্রত্যেকটা সাধারণ মানুষ, যেখানে খেতে গেছি, ক্যাফে, রেস্তোরাঁ, রাস্তায়, ঘাটে, কনসার্টে, থিয়েটারে, যত জায়গাতে গেছি আমি কলকাতাতে, সাধারণ মানুষ আমার পরিচয় পেয়ে বা কেউ আমাকে চিনতে পেয়ে আমাকে জিজ্ঞেস করেছেন, দাদা এত বড় একটা ঘটনা ঘটে গেল, কি হবে বাংলাদেশের? প্রত্যেকটা মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর এক তুমুল ভক্ত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সেকুলারিজম, বাংলাদেশের প্রগতিশীল চিন্তা, বাংলাদেশের কালচার, এগুলোর প্রতি পশ্চিমবঙ্গের মানুষের এক ধরনের তীব্র ভালোবাসা রয়েছে। তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এমন অসংখ্য মানুষ আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ রকমের ভক্ত। সেটা একেবারে অভিনয় শিল্পী থেকে, রাজনীতিবিদ থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ পর্যন্ত। এই যে পালস,
মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে যে জনতার একটা ভালোবাসা পশ্চিমবঙ্গের, এই পালস মমতা ব্যানার্জিও তার দল বুঝতে পারেনি। এটি আমার জন্য খুবই বিস্ময়কর। আমি সবার কথা বলবো না, যদি মমতা ব্যানার্জির ভাইপো এটা বলে থাকে, আমি জানি না তারা কাকে প্রমোট করার জন্য বলেছে, কি কারণে বলেছে, আমার কোনো ধারণা নাই। কিন্তু আমি বিস্ময় হয়েছি যে আমার কাছে মনে হলো যে পশ্চিমবঙ্গের অনেক ইস্যুস রয়েছে পলিটিক্যাল, অনেক, সেটা তাদের জনগণ নির্ধারণ করেছে তারা কেন ভোট দেওয়ার ক্ষেত্রে কি কি জিনিস চুজ করেছেন। কিন্তু একটা জিনিস আমি খুবই হলফ করে বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যু একটি ব্যাপার, যে তার প্রতি যারা মমতা সেখানে দেখায়নি, যা তার প্রতি একটু রুষ্ট হয়েছে, সাধারণ জনগণ ভালোভাবে নেয়নি। বাংলাদেশে হিন্দু জনগণকে যেই পরিমাণ টর্চার করেছে জামাত, বিএনপি, এনসিপিরা মিলে 5ই অগাস্টের পরে বা তার আগে এই মৌলবাদীরা, সেটা ভারতের জনগণ ভালোভাবে নেয়নি। এবং এই যে মন্তব্য, এই মন্তব্যের রিপার্কেশন, এটার যে পাবলিক কিভাবে জবাব দিয়েছে দেখতে পেলাম, যে তৃণমূলের একেবারে সাচ্চা ভোটার, যারা একেবারে খাস ভোটার বা তৃণমূলকেই ভোট দেবে, তারা পর্যন্ত আহত হয়েছে বাংলাদেশ প্রসঙ্গে তৃণমূলের যেই স্ট্যান্ড সেটি দেখে। পক্ষান্তরে বিজেপির শ্রী শুভেন্দু অধিকারী, তাকে আমি নিজ চোখে দেখেছি বাংলাদেশের পরবর্তী এই 5ই অগস্টের পরিস্থিতির পর কি দুর্দান্তভাবে তিনি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন, বাংলাদেশের জঙ্গিদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, দখলদার ইউনূসের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এই এনসিপির টোকাই ছ্যাচরা এদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এবং বাংলাদেশের জনগণের প্রতি তার ভালোবাসা, স্নেহ কি দুর্দান্তভাবে প্রকাশ পেয়েছে। আমি অনেক কথা জানি যে আমাদের অনেক মানুষকে তিনি কত রকমের যে সাহায্য তার কাছ থেকে মানুষ পেয়েছে, এগুলো আমি ডিটেলস বলতে যাচ্ছি না, মানে এগুলো ভেতরের কথা যেটা আমাকে মুগ্ধ করেছে। সো শুভেন্দু অধিকারী বরাবর মাননীয় প্রধানমন্ত্রীকে যে সম্মান, ভালোবাসা দেখিয়েছেন, এটি অনেকগুলো ইস্যু থাকতে পারে পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনে, এটি একটি যেটি শুভেন্দু অধিকারী তথা বিজেপির দিকে একটা প্রবলভাবে এই ভোটকে টেনেছে বলে আমার অন্তত পক্ষে অভিজ্ঞতা মনে হয়েছে। অনেকে বলতে পারেন যে না, এটা একটা ইস্যু মাত্র, এটা একটা অংশ মাত্র, বাংলাদেশ পুরোটা না। আমিও একমত যে অনেক ইস্যুস রয়েছে পশ্চিমবঙ্গে, গেছি আমি দেখেছি, নানান ধরনের মতামত রয়েছে সেখানে, আউটসাইডার থেকে শুরু করে বিভিন্ন রকমের ভোটার সংখ্যা, রিলিজন, অনেক কিছু এসেছে, সেটা এসেছে, এটা একেবারেই ভারতের ইন্টারনাল ব্যাপার, এগুলো নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে যে অভিষেকের যে মন্তব্য, মমতা ব্যানার্জি স্ট্যান্ড, যেই নীরবতা, সেটা অনেককে আহত করেছে, এবং অনেক ইস্যুসের মধ্যে এটি একটি সেগমেন্ট, একটি অংশ হিসেবে এসেছে বলে আমার কাছে মনে হয়েছে। সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীকে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই, তার প্রতি আমার সম্মান রয়েছে। তিনি যেভাবে স্ট্যান্ড দাঁড়িয়ে গেছেন বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের যারা হিন্দু ধর্মাবলম্বীদের উপরে যে অত্যাচার করা হয়েছে সেটার ব্যাপারে যেভাবে তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন। এবং আরেকটা ব্যাপার, যে ভারতের যে পশ্চিমবঙ্গের যে মিডিয়া, তাদের সাথে তো আমার একেবারে আত্মার মতো একটা সম্পর্ক হয়েছে। সাংবাদিক বলেন, সেখানে গেলে তো আমি নিয়মিত প্রেস ক্লাবে যাই, কথা বলি, আমার সাংবাদিক বন্ধু বান্ধব, প্রচুর সাংবাদিক বন্ধু বান্ধব, তাদের সাথে কথা বলে যেটা দেখেছি, তারা যেরকম ভাবে স্ট্রংলি দাঁড়িয়ে গেছে বাংলাদেশের পক্ষে, সেটা তৃণমূল দাঁড়াতে ব্যর্থ হয়েছে। তো এই ভরাডুবির কার্যকারণ ভারতীয় জনতারাই, ভারতীয় মানুষরাই সেটা নিশ্চয়ই বের করবেন। কিন্তু বাংলাদেশ ইস্যু, বাংলাদেশ আওয়ামী লীগ ইস্যু, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু, এটি একটি বড় কারণ। কারণ দিনের শেষে সেখানে বাঙালি, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের কালচার, সংস্কৃতি, এগুলোকে পশ্চিমবঙ্গের মানুষ নানানভাবে ধারণ করে, নানানভাবে ভালোবাসেন। এইটা থেকে কিন্তু এগুলোর অনেক বড় ইতিহাস রয়েছে। 47-এর দেশভাগ, দেশভাগের স্মৃতি, বাংলাদেশের স্মৃতি, একটা বড় অংশ 47 দেশভাগে পরে এখানে এসছে। সো এগুলো অনেক ইস্যুস রয়েছে। আমি নিজে মনে আছে কলেজ স্ট্রিটে যখন আরজি করের ঘটনাটা ঘটলো, সেখানে দেখেছি মানুষের কি তীব্র প্রতিবাদ,
5ই অগাস্টের পরে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, মানুষ ধরে আমাকে চিনতে পেরে আমাকে বক্তৃতা দিতে পর্যন্ত আমি সেখানে গেছি। আমি সেখানে বাংলাদেশের কথা বলেছি, বাংলাদেশের মানুষের কথা বলেছি, বাংলাদেশের মানুষের উপর নির্যাতনের কথা বলেছি, বাংলাদেশের হিন্দুদের উপরে, খ্রিস্টানদের উপরে, বৌদ্ধদের উপরে জামাত, বিএনপি, এনসিপি, এই টোকাই, হিজবুত তাহরির, এদের অত্যাচারের কথা বলেছি। ফলে সেখানে আমি দেখেছি যে এই জায়গাতে কিরকম ভাবে একটা স্ট্রং। ফলে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো বা তার দল হয়তোবা এই পুরো ব্যাপারটা ধরতে অক্ষম হয়েছেন, এবং অনেকগুলো ইস্যুজের ভেতরে এটি যে একটি ইস্যু সেটির বলার অপেক্ষাই রাখে না। এই ব্যাপারটাই আসলে আলোচনা করবার জন্য আজকে আমার এই ভিডিও। মোদ্দা কথা হচ্ছে যে আপনি যখন পাবলিকের পালস ধরতে পারবেন না, আপনি যখন সাধারণ মানুষের হৃদয়ঙ্গম করবার যেই টপিক, সেটাকে যখন আপনি আহত করবেন, নির্যাতন করবেন, তখন ফলাফল কেমন হতে পারে এটা আমরা এখন দেখতে পেয়েছি। তো এতটুকুই বলার ছিল। বিধানসভাতে জয়ী দল বিজেপিকে তথা বিশেষ করে শুভেন্দু অধিকারীকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা আমার রইল। বিজিতদের প্রতিও আমার শুভকামনা রইল। নিশ্চয়ই তারা ভবিষ্যতে এসব সমস্ত কিছু লক্ষ্য করবেন। মোট কথা, ভারত, কলকাতা, পশ্চিমবঙ্গ, বাঙালি, এগুলো এক দুর্দান্ত ব্যাপার। আমার কাছে তো কলকাতা একটা ম্যাজিক্যাল সিটি। পশ্চিমবঙ্গে যারা গেছেন তারা জানেন আমি কি মিন করছি। তার মানুষ, তার কালচার, তার চিন্তা, তার ভাবনা, তার বই পড়া, তার মানে এক অসাধারণ এক ব্যাপার এই পশ্চিমবঙ্গ। আমি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে আমার ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। আপনাদের সিদ্ধান্তের প্রতি আমাদের সম্মান রইল। আসসালামু আলাইকুম। সত্যিকার অর্থে যদি বলি যে মমতা চট্টোপাধ্যায়, তিনি বাংলাদেশের জন্য কুফা ছিলেন। আমি আমার নিজের একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে